সপরিফিক স্পিচের কথা মনে আছে? এটা বিসিএস এর কিন্তু একটা বিগত বছরের প্রশ্ন। আমরা অনেক সময় অনেক সেমিনারে যাই বা অনেক ইউটিউবের ভিডিও দেখি, যখন কেউ একজন একটা স্পিচ দিলে আমাদের ঘুম চলে আসে, আমরা ক্লান্ত বোধ করি, মনে হয় কি ওই যে কথাটা বলতেছে ওনার ভয়েসে, সুরে, কনসেপ্টে এমন কিছু আছে যেটা আমাদের ঘুম পাড়ায় দেয়। তো আমার এই দুপুরের টাইমটা পড়তে গেলে ঠিক এই জিনিসটাই হয়। আমি তো যেহেতু একটু শব্দ করে পড়ি, তো আমার মনে হয় যে আমি যে শব্দ করে পড়তেছি ওইটার মধ্যেই এমন কিছু আছে যেটা আমার ঘুম চলে আসে। এই জন্য আমি চেষ্টা করি যে পাশে একটা সাউন্ড দিয়ে পড়তে, যেমন পিয়ানো সাউন্ড অথবা বৃষ্টির শব্দ। এই জন্য পড়া টেবিলে এসে আগে আমি বৃষ্টির শব্দটা ইউটিউবে দিয়ে দিলাম, দেন আমি পড়াটা শুরু করলাম। যদিও এটা অনেকেই করে, বিশেষ করে ম্যাথ করার সময় তো অনেকেই করে। আমার কাছে জিনিসটা বেশ ভালো লাগে, ইদানিং করে আরও ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। থাম্বনেইলে ভাইয়ার ছবি দেখে বুঝতেই পারতেছেন যে আজকে আমি কী নিয়ে কথা বলতে যাচ্ছি। অনেকেই হয়তোবা আগের দিনের ওরিয়েন্টেশন সেশনে ছিলেন না, লিখিত ব্যাচের জন্য যে ওরিয়েন্টেশন সেশনটা। আমরা যারা লিখিত যোদ্ধা আছি, কোনোভাবে লিখিত ওভারকাম করতে পারি না, তাদের জন্য আমার মনে হয় আজকের ভিডিওটা ইফেক্টিভ হবে। অল্প কিছু সময় বাদ দিয়ে পুরা ওরিয়েন্টেশন ক্লাসটাতেই আমি ছিলাম। আমি ওখান থেকে কয়েকটা টপিক পিক করছি বা কয়েকটা পয়েন্ট পিক করছি, যেটা আমার মনে হয়েছে যে আপকামিং রিটেনের জন্য ওই ওয়েতে চলা উচিত। আর তাছাড়া আমি যখন যখন কোনো সিনিয়র ভাই ব্রাদার যারা ইতিমধ্যে জাজ হয়ে গেছে, তাছাড়া মেন্টরদের সাথে কথা বলি, আমার বরাবরই মনে হয় যে আমি আসলে রং ওয়েতে যাচ্ছি, আমার ওয়েটা ঠিক নাই, আমার আরও একটু এই জায়গাটা মডিফাই করা উচিত। লাস্ট দিনের ওরিয়েন্টেশন ক্লাসেও আমার সেম জিনিস মনে হয়েছে, যদিও অনেক কিছুই ছিল যেগুলো কমন, যেগুলো আমার মনে হয়েছে যে আমি ঠিক চলতেছিলাম বা ওনাদের সাথেও মিলে গেছে। তারপরে জানি না রেজাল্ট এমন কেন হয়। যাই হোক, ওই ওরিয়েন্টেশন ক্লাস থেকে আমি কয়েকটা টপিক পিক করছিলাম, সেগুলোই আমি আপনাদেরকে আজকে বলবো এই ভিডিওতে। তার আগে কমেন্ট বক্সে লিখে যান এই চ্যানেলের ভিডিও আপনাদের কেমন লাগে বা আমার ভিডিও আপনাদের একটুও মোটিভেটেড করে কিনা, এবং অবশ্যই লিখবেন আপনি কোন ইয়ারে পড়াশোনা করছেন, ইউনিভার্সিটির নাম, এবং আপনি এখন কোথা থেকে ভিডিওটা দেখছেন। ভাইয়ার ওরিয়েন্টেশন সেকশন থেকে আমি প্রথমে যে পয়েন্টটা পিক করছি সেটা হচ্ছে এই টাইমটা, সার্কুলার আসার আগের টাইমটা, সিভিল আর ক্রিমিনাল এই দুইটা সাইড যেহেতু অনেক বেশি ভাস্ট হয়, অনেক বড় হয়, এই জন্য লিখিত আকারে প্রিপারেশান নেওয়ার জন্য এই দুইটাই, যেহেতু সিভিল সাইটে বেশ কয়েকটা আইন, ক্রিমিনাল সাইটে বেশ কয়েকটা আইন, এই দুইটা বেশ একটু বড় রকমের টাইম দিয়ে আগায় রাখার জন্য। ওখানে আখি আপু 8 ঘন্টা করে স্পেসিফিক করে দিছে যে সিভিল আর ক্রিমিনাল মিলে প্রতিদিন 8 ঘন্টা লিখিত প্রিপারেশনের জন্য টাইম নিতে হবে। 100-200 মার্ক তাহলে কাভার হয়ে যাবে, মোটামুটি প্রিলির আগে এই দুইটা কাভার হয়ে যাবে। সিভিল আর ক্রিমিনালের ভিতরে যে সাবজেক্টগুলো ছোট আছে, যেমন সিভিল কোর্স অ্যাক্ট, ওদিকে ক্রিমিনালে হচ্ছে এভিডেন্স অ্যাক্ট, এই ছোট ছোট আইনগুলা লিখিত নোট নেওয়া যেতে পারে। এইটা যেহেতু সব নোট নেওয়া যায় না বা ঠিকও না, আপুরাও এই কথাটা বলছিল ক্লাসে, তো ছোটোগুলা নোট নেওয়া যেতে পারে। আর 8 ঘন্টা টাইম আসলে দুইটা সাবজেক্টে দেয়া, এটা 8 ঘন্টা শুনতে বেশি মনে হলেও শুরু করলে 8 ঘন্টা চোখের পলকে চলে যায়। আর নোট নিতে গেলে তো সময় কোনোভাবেই ধরে রাখা যায় না, এত দ্রুত রান করে। সুতরাং আমারও এই জিনিসটা অনেক বেশি ভালো লাগছে যে মেয়ের ভিতরে চ্যালেঞ্জ নিতে হবে। সিভিল আর ক্রিমিনালের 100-200 মার্কস হচ্ছে 8 ঘন্টা রেগুলার টাইম দিয়ে এই দুইটা লিখিত আকারে প্রিপারেশান নেওয়া। আর তাছাড়া আমরা যারা গত বছর অ্যাডভোকেট হয়ে গেছি তাদের জন্য তো এটা একটা প্লাস পয়েন্ট, যেহেতু আমরা বারে ওই দুইটা জিনিস খুব ভালো প্রিপারেশান নিয়েছিলাম, সুতরাং আমাদের জন্য একটু ইজি হবে আই হোপ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই মে মাসের মধ্যেই স্পেশাল আর হচ্ছে কনস্টিটিউশন প্রতিদিন 2 ঘন্টা দিয়ে এই মে মাসের মধ্যে সেটা শেষ করতে হবে। যেহেতু স্পেশাল 1 আর 2 দুইটাই প্রিলিতে পড়া লাগে, সুতরাং এখানে কিন্তু আসলে অনেক বড় সিলেবাস। যদিও 2 ঘন্টা রাখা হয়েছে, আমি জানি না কিভাবে শেষ হবে, তবে হ্যাঁ, এই দুইটা শেষ করার যদি প্ল্যান থাকে তবে সম্ভব। আর বাকি থাকে হচ্ছে প্রপার্টি আর ফ্যামিলি। এই প্রপার্টি আর ফ্যামিলি হচ্ছে জুন মাসের জন্য রেখে দেওয়ার জন্য বলছে। আমিও আমার রুটিন তৈরি করছি, তার ভিতরে প্রপার্টি আর ফ্যামিলিটা জুনের জন্য রেখে দিছিলাম। ওকে, নাম্বার 3 হচ্ছে যেটা আমি লিখছি সেটা হচ্ছে ফ্যামিলি লয়ের ইনহেরিটেন্স পার্টটা। যেহেতু এটা ম্যাথের মতো কাজ করে, রিটেনে 20 মার্কস থাকে এবং চিন্তা করতে হবে 20 মার্কসের মধ্যে 20 মার্কসই যেন ওঠানো যায়।
আর প্রিলিতে তো মানে কিছু না পারলেও 1-2 ওখান থেকে ইজিলি ওঠানো সম্ভব। প্রিলির ওইটা আসলে আলাদাভাবে কিছু বলার নেই, আপুরাও সেম বলছে 1-2 পাওয়া যায়। সুতরাং ইনহেরিটেন্স এখন থেকে রেগুলার বেসিসে ম্যাথের মতো ম্যাথের পাশাপাশি প্র্যাকটিসকে রাখতে হবে। নেক্সট পয়েন্ট আই হ্যাভ নোটেড, কনস্টিটিউশনের টপিক ওয়াইজ পড়তে হবে। সব নোট করার দরকার নেই, তাছাড়া কনস্টিটিউশনের এত ভালো ভালো বই আছে, আলাদা করে খাতায় যে নোট নিতে হবে এটার আসলে কোনো দরকারই নেই। আর প্রিলির জন্য যেহেতু বাই লাইন পড়তে হয়, লাইন বাই লাইন, সুতরাং এটা তো আরও নোট নেওয়ার কোনো জায়গা নেই। মোটামুটি বেয়ার অ্যাক্টকে সুন্দরভাবে পড়ে 2-1টি ইনফরমেশান যেটা পাশাপাশি লিখে রাখতে হয়। আপনারা যারা আমার গত ভিডিও দেখছেন কনস্টিটিউশনের, আপনারা বইটা ওখানে দেখছিলেন যে আমি পাশাপাশি কিভাবে নোট করে রাখছি। বইটা অনেকটা মেসি দেখতে হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করেন অনেক হেল্প হয়। সুতরাং কনস্টিটিউশন প্রিলির ক্ষেত্রে আর রিটেনের ক্ষেত্রে যাই বলেন না কেন, টোটালি নোট নেওয়া দরকার নেই এটা বলবো না, 2-1টা জিনিস নোট নিয়েন। তবে বেশিরভাগটাই বইয়ের ওপর নির্ভর করে থাকলেই হয়। একটা ভালো রকমের বই বাজারে অনেক কিছুই আছে, ওর থেকে নিয়ে কনস্টিটিউশনের জন্য পড়লে খুব ভালো হবে। এটার জন্য আলাদা করে আসলে নোট করা নেই। কনস্টিটিউশন এত বড়, আপুরাও বারবার বলতেছেন, ওনারা তো জাজ হয়ে গেছেন, ওনারা নিজেরাই বলতেছেন যে এত বড় যে এটা অনেক মোটা একটা বই হয়ে যাবে। সুতরাং নোট করার এখানে আসলে কোনো অবকাশই নাই। নেক্সট পয়েন্ট আই হ্যাভ পিকড অপশনাল 1 আর 2 এর জন্য। যারা অপশনাল 1 নিবে তারা 2 এর জন্য রিটেনের প্রিপারেশান নিবে না। অপশনাল 1 নিলে শুধু 1টাই প্রিলি রিটেন বেসে পড়াশোনা করবে। এটা অনেক বেশি ভালো লাগে, এটা পড়তেও মজা লাগে। আমি যেহেতু অপশনাল 1 নিই, সুতরাং 2 আমি রিটেনে করি না। তারপরে সব সাবজেক্টের নোট নেওয়া এত দরকার নেই, এটা আগেই বলেছি, এটা অনেক বেশি টাইম নষ্ট করে ফেলে। জিকের ক্ষেত্রে অর্ণ ভাইয়া যেটা বলছে, কারেন্ট অ্যাফেয়ার্স আর মুহিত সম্পর্কে উনি পড়তেন, মিনস যেটা মান্থলি বের হয়। তো উনি মেইনলি প্রিলি বা রিটার্নের জন্য 2টাই নাকি এইটাই পড়ছে। তো এইটা আমি জানি না, তবে হ্যাঁ এটা নোট করছি। আমি আলাদা MP3 পড়তাম, তবে মিনস পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। এখন থেকে ইনশাল্লাহ এটাই করব, দেখা যাক কী হয়। আর CPC আর SR-এর ক্ষেত্রে বইয়ের যে ব্যাপারটা আপু আলোচনা করছিল, এটা SR-এর যে ব্যাপারটা হয় অনেক বেশি প্রবলেমেটিক কোশ্চেন দেয়। তো এখানে ইলাস্ট্রেশন থেকেই মেইনলি প্রশ্নগুলো আসে। তো এই যে প্রবলেমগুলো দেয় ওইগুলাকে ইগনোর করা যাবে না, ওইগুলা আগে পিক করতে হবে, আগে অ্যান্সার করতে হবে, কারণ ওখানে ম্যাথের মতো নাম্বার পাওয়া যায়। আর বইয়ের ক্ষেত্রে যেটা বলছে বেয়ার অ্যাক্টই এনাফ। তবে হ্যাঁ, কেউ যদি বই কিনতে চায় সেক্ষেত্রে হাওলাদারের বাংলা বইটা চাইলে নিতে পারে। আর পরের কোশ্চেনটা আমি যেটা সুন্দরভাবে লিখছি সেটা হামিদুল হকের বইয়ের জন্য আসলে কি করা উচিত। এটার কোশ্চেনের অ্যান্সার আমি আগেও আমার ভিডিওতে দিছিলাম, আপনারাও সেম কথা বলছে। সেটা হামিদুল হকের বইটা নোট করার আসলে কোনো উপায়ই নাই। এটা এত বড় একটা বই, আর হামিদুল হকের বইটা পড়তে গেলে সহজ মনে হলেও এটা কঠিন। হামিদুল হক স্যারের বইয়ের জন্য প্রতিটা কেস পড়ার পরে সেই কেসের যে রেফারেন্স, ওইটা শর্ট একটা নোট পাশে লিখে রাখতে হবে এবং বারবার ওইটা পড়তে হবে। যেহেতু হামিদুল হক স্যারের বই আগে যারা পড়ছেন তারা জানেন, আপুরাও বলছে, এই জিনিসটা একটু রেখে দিলে না ওটা ভুলে যেতে হয়, একটুও মনে থাকে না। আর কেস রেফারেন্সগুলো অন্য বইয়ের মতো এত সুন্দরভাবে দেওয়া নেই যে এক পলক দেখলেই বোঝা যায় যে এই কেসের লাস্ট ভার্ডিক্ট কী আসছিল। সুতরাং পাশে ছোট্টভাবে নোট নিতে হবে যাতে পড়তেও ইজি হয়, তাছাড়া যখন বারবার রিভিশনে যাবে তখনও যাতে সময়টা কম হয়ে যায়। সুতরাং আলাদাভাবে এটা আসলে নোট নেওয়ার কোনো দরকার নেই। পুরো ভিডিওতে লিখিতর জন্য আমি আসলে এই পয়েন্টগুলাই পিক করছিলাম। আমার মনে হলো আপনাদের জানানো দরকার, আপনাদের হেল্প হতে পারে, এই জন্যই জানালাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।